সময়ের পরিবর্তন হচ্ছে এবং সময়ের সাথে সাথে উন্নত প্রযুক্তির সাথে সাথে আজকের তরুণরা যখন তাদের মেধা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে পুরো বিশ্বের কাছে, তখন বলতে ভালো লাগে যে আমাদের বাংলাদেশের সন্তান। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিটিসেল তারকা কথন উপভোগ করবার জন্য। আজকে এই সময়ের একজন তরুণ শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। হৃদয়ের মাঝখানে আমাদের এই শিল্পী আছে যার নামের সাথে আসলে হৃদয়ের অনেক গভীর একটা সম্পর্ক আছে বলে সে কোনোভাবেই হৃদয়ের বাইরে যেতেই পারবে না, কারণ সে হৃদয় খান। আমরা জানি যে শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বের দরবারে আজকে সে গান নিয়ে, তার সৃষ্টি নিয়ে সে এগিয়ে চলেছে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। হৃদয় আমাদের স্টুডিওতে আজকে আছে। হৃদয়, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবং সেই সাথে অভিনন্দন এই কারণে জানাচ্ছি, তৃতীয় সোলো অ্যালবাম, কি নাম? ভালো লাগে না। ভালো লাগে না, ভালো কেন লাগে না সেটাও জানতে চাইবো, কিন্তু আমাদের ভালো লাগছে আজকে স্টুডিওতে হৃদয় আছে। হৃদয়, সবটা মিলিয়ে অ্যালবামের যেদিন প্রকাশনা অনুষ্ঠান হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কি মনে হচ্ছে? অনেক ভালো, অনেক ভালো ভালো। আমরা সবাই যারা কাজ করেছি অ্যালবামে, তো সবাই এইভাবে একটা ফান করে, এই স্পেশালি এই অ্যালবামটা নিয়ে, যে ভালো লাগে না অ্যালবামটা ভালো লাগছে করে বলি। আমিও ভাবছিলাম যে বলবো, হ্যাঁ, এরকম একটা ফান করে। সো আমি তো খুবই সারপ্রাইজড, এক্সাইটেড, বিকজ আমি যেদিন আমার ফিজিক্যাল সিডিটা রিলিজ হলো, লেজার ভিশনের ব্যানারে আসছে, তো আমি সেদিন বসুন্ধরা মার্কেটের একটা সিডির দোকানে আমি ছিলাম। তো আমি ওই দিন ফিজিক্যালি ছিলাম যে আমি সেদিন সবার সাথে দেখা করব। তো সেখানে হাজার হাজার মানুষ ওই দোকানটায়, ঠিক ওই সন্ধ্যা 6টা থেকে আমি ছিলাম, বাট বিকাল মানে দুপুর 3টা থেকেই সবাই, এভরিওয়ান ওয়াজ ওয়েটিং, এন্ড হাজার হাজার মানুষ আসছে সিডিটা কেনার জন্য, সবাই আমার অটোগ্রাফ নেওয়ার জন্য। ইট ওয়াজ রিয়েলি নাইস। যে আসলে আমার মনে হয়েছে যে আমার যেমন অ্যালবামের গানগুলো কিন্তু সবাই একটু শুনতে পাচ্ছে আগে থেকেই। যেমন আমি ভালো লাগে না গানটার একটা ভিডিও করেছি, সেটা ইউটিউবে আমি লঞ্চ করেছি, ফেসবুকে দিয়েছি, এন্ড কিছু কিছু টিভি চ্যানেলেও সবাই দেখেছে। তো সেখান থেকে আমি অনেক সাড়া পেয়েছি। সো এইটা তো আমার কাছে অ্যালবামের জার্নিটা অনেক বড়, বিকজ দেখা গেছে প্রথম ভিডিও থেকে একটা ফিডব্যাক পেলাম, তারপরে সেই গানগুলো মোবাইলে সবাই শুনতে পেরেছে, সেটা একটা ফিডব্যাক পেলাম, তারপরে ফিজিক্যাল সিডিটা যখন আসলে সবাই যে এভাবে আসছে, তাই না, সবার একটা আগ্রহ, এটা অনেক অনেক বড় একটা পাওয়া আমার জন্য। যে মিউজিক ভিডিওর কথা তুমি বলছিলে, গাজী শুভ্র নির্মাণ করেছে, তুমি, এবং সেখানে মডেল আমাদের এই সময়ের একজন ভীষণ প্রিয় মুখ সুজানা। সবটা মিলিয়ে আসলে মিউজিক ভিডিও যে একটি অ্যালবাম প্রকাশনার আগেই, প্রকাশ হবার আগেই যে মিউজিক ভিডিওর মাধ্যমে গান একদিকে শুনছি এবং একটা স্টোরি সেখানে আমরা কল্পনা করছি, সেখানে সেটা দেখতে পাচ্ছি, চমৎকার, সব মিলে অসাধারণ। আসলে দর্শকের খুব কাছাকাছি যাবার জন্য কি মিউজিক ভিডিও এই কারণেই নির্মাণ করবার একটা মনে হয় একজন শিল্পী হিসেবে? না, আমার স্পেশালি আমার একটা জিনিসটা একটু আমি ভাবে চিন্তা করি যে আমি যখন একটা গান টিউন করি বা কম্পোজ করি, আমি একটু ভিজুয়াল চিন্তা করি আগে। এটা আমার আসলে ছোটবেলা থেকে একটা আই ডোন্ট নো, এটা একটা পাওয়া হয়তো আমার সবাই, আমার চাচাকে দেখেছি অলওয়েজ ক্যামেরা ওয়ার্ক করছে, তো হয়তোবা ওই জিনিসটা আমার মধ্যে ভিজুয়ালটা কাজ করে, খুব ভিজুয়াল দেখে। আসলে আমরা তো গান করি একটা থিম নিয়ে, কিন্তু গান করি, তো সেটা কিন্তু একটা ভিজুয়াল এমনিতেই থাকে। এবং যে মিউজিক ভিডিওর কথা বলছো, এখানেও তো রিংকন ভাই তো ছিলেন, হি ওয়াজ দ্য ডিওপি। সো আমরা একটু হৃদয় একটু আসবো, একজন দর্শক আছেন, কলটা নেব। শিওর শিওর। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তামান্না আফরোজ বলছি। তামান্না, আমরা শুনতে পাচ্ছি, ভালো আছেন আপনি? অবশ্যই ভালো আছি, সবাইকে বর্ষার শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকেও। হৃদয় আছে, কথা বলুন। হৃদয় ভাইয়া, আপনাকে দেখে খুবই ভালো লাগছে, কারণ আমি যখন আপনার গানগুলো শুনতে পাই খুবই ভালো লাগে। কারণ সাধারণত একটা মানুষ যখন নিজের আবেদনগুলো চারপাশের গানের বা কবিতার মধ্যে দেখতে পায়, তখন কিন্তু একটা প্রতিচ্ছবি সে খুঁজে পায় গানটার মাঝে, যে গানগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। অবশ্যই আপনি বলবেন যে এই গানের এই অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছে। আর দেশের বাইরে যখন যান, একটু মজার ঘটনা, আর গ্রামে যখন যান, সেখানে বাবার সাথে অনেক সময় মজার ঘটনা ঘটে থাকে শৈশবে, একটু বর্ণনা করবেন। হ্যাঁ, যেমন
এটা ভালো বলেছেন যে আমরা যখন একটা গান বানাই, সেটা লিরিক চিন্তা করি, একটা থিম চিন্তা করি, সেটা কেউ কারো তার জীবনের সাথে রিলেট করতে পারা, এটা অনেক বড় একটা জিনিস, তাই না? অনেক সময় সবাই কিন্তু গান শুনে, আমাদেরই অনেক সিনিয়র আর্টিস্টদের গান আমি যেমন শুনে আসছি, তখন শুনে মানে আমরা চিন্তা করি যে হয়তো বা আমার জীবনের সাথে একটা কোনো কিছু মিলে গেল, এরকম কিন্তু সবাই কিন্তু ভাবে। সো এটা নাইস। আর উনি যেটা বললেন দেশের বাইরের ফিলিং, কোনো স্টোরি, যেমন হ্যাঁ দেশের বাইরে কনসার্টে যখন যাওয়া হয়, একটা জিনিসই দেখে ভালো লাগে যে আমাদের বাঙালিরা কিন্তু আমাদের দেশকে যে কত মিস করে, আসলে আমরা এখান থেকে বসে আমরা সেটা জানি না, কিন্তু ওখানে গেলে বোঝা যায় যে ওরা কিন্তু আরো বাংলা গানটা আরো বেশি শুনে। আমাদের এখানে হয়তোবা অনেকে শুনছে গান, কিন্তু দেখা গেছে ওইভাবে আসে না যে জানে না বা অনেক কিছু। বাট আমি বাইরে দেশের বাইরে গিয়ে দেখি যে সবাই অনেক বেশি গানটা শুনে, বাংলা গানটা শুনে এবং সবকিছু ব্যাপারে খুব জানে। এবং যখন এখান থেকে বাংলাদেশ থেকে যখন শিল্পীরা যান বা দেশের কোনো মানুষ যান, সেখানে গিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাবনা তৈরি হয় যে এত দূরে এসেও মনে হয় যেন একটা বাংলাদেশি সেখানে আছে। এটাও কিন্তু একটা ভীষণ ভালো লাগা। আবার একটু অ্যালবামের দিকে চলে আসি, এখানে কাদের লেখা গান আছে, মানে কে কে লিখেছেন? অ্যালবামে লিখেছেন এস এ হক অলিক। আচ্ছা, অলিক ভাই আমাদের খুবই প্রিয় একজন মানুষ, এবং রবিউল ইসলাম জীবন, হি ইজ এ জার্নালিস্ট, সবাই চেনে, আরেকজন প্রিয় মানুষ। এবং হ্যাঁ আরেকজন প্রিয় মানুষ, এবং গুঞ্জন রহমান। আচ্ছা, উনি আমার সাথে শুরু থেকেই আমার ম্যাক্সিমাম গান উনি লিখেছেন। কতগুলো গান আছে এখানে? এই অ্যালবামে 10টা গান আছে। আচ্ছা, মোরলেস প্রেমের গান। এটা সবাই আমার মনে হয় যে প্রেমের কোনো চলমান কোনো প্রেমের স্টোরির সাথে রিলেট করতে পারবে, সেটা দুঃখ হোক, সেটা সুখ হোক, সবকিছু। তো এত সুন্দর প্রেমের কথা তুমি বলছো আর নাম দিয়েছো ভালো লাগে না, এটা তো ঠিক না। এখানে একটা ব্যাপার আছে, ভাবনা এখানে একটা ব্যাপার আছে, ভালো লাগে না, কিন্তু এই সেন্টেন্সটা যদি কমপ্লিট সেন্টেন্স ভাবে দেখি, শুনতে কিন্তু নেগেটিভ মনে হয় যে ভালো লাগছে না। হ্যাঁ, বাট ভালো লাগে না, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এমনও বলি যখন আমরা প্রিয়জনকে মিস করি, বলি না ভালো লাগছে না, ওকে মিস করছি। এটা কিন্তু এটা খারাপ লাগে না। তোমার ভালো এই ভালো লাগে নার মধ্যে যে আসলে অন্য কোনো গল্প আছে, এটা আজকে নিশ্চয়ই সবাই এটা আসলে আমার একটা বর্ণনা দেওয়া উচিত ছিল অ্যালবামে, আমি সেটা দিতে ভুলে গেছি, কিন্তু এখন যারা দেখছেন সবাইকে বলে দিলাম। এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস। সবাই আমাকে ফার্স্টে বলেছে যে একটা নেগেটিভ নাম হতে পারে না অ্যালবামের, এটা কেমন কথা, এটা তো মানুষ কিভাবে নেবে। তা আমি আমার গানটার স্টোরিটা কিন্তু এটা যে আছে না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক মিস করছি, আমি দেখতে ইচ্ছা করছে, দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না আমার, ওই ব্যাপারটা এখানে। তাহলে আজকে দর্শকরা নিশ্চয়ই জেনে গেছে যে এই ভালো লাগে না, সেই ভালো লাগে না, না এটা ভীষণ ভালো লাগার ভালো লাগে না হয়ে গেল। তো এখানে যে গানগুলো আছে প্রত্যেক যারা গান লিখেছেন, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমি মিস আউট করার আগেই বলছি, ভালো লাগে না গানটা একটা ফিল্মে ইউজ হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, সেই কথাটা একটু বলবো ভাবছিলাম। আমি নিজে আসলে আই এম রিয়েলি প্রাউড অফ ইট, এই জন্যই বলছি যে এটা বাংলাদেশ ইন্ডিয়া একটা কো প্রোডাকশন একটা ফিল্মে ইউজ হয়েছে। ফিল্মটার নাম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। অনেক নাইস একটা ফিল্ম, এবং আমি এক্সাইটেড পার্সোনালি বিকজ গান আমার 2টা গান ইউজ হয়েছে ফিল্মে। একটা হচ্ছে তুমি যদি, আমার প্রথম একক অ্যালবামের একটা গান ছিল, ডুয়েট একটা গান, ওই গানটা, আর এই অ্যালবামের যে গানটা ভালো লাগে না, এই গানটা। তো এই দুটো গানের খুব সুন্দর ভিজুয়াল করেছে, যেটার জন্য আমি আসলে পার্সোনালি, হ্যাঁ আমি শুধু চেয়েছি তোমায় ফিল্মটা নামে। এখন সবাই কিন্তু সব হলে দেখতে পারবে, বাংলাদেশে সব হলে মোটামুটি দেখতে পাচ্ছে ছবিটা। তো আমি পার্সোনালি খুব এক্সাইটেড বিকজ ছবিটা খুব সুন্দর, আমার মনে হয় সবাই দেখবেন ছবিটা, দেখে ভালো লাগবে। এবং সেখানে ইন্ডিয়ান আর্টিস্টও আছে, আমাদের বাংলাদেশের আর্টিস্টও আছে, যেমন খুব নামকরা কিছু আর্টিস্ট, মিশা সওদাগর, হ্যাঁ, তারপর ডন, মিস্টার ডন, হ্যাঁ, তো সবাই আছে। তো আমি নিজেও দেখে আসছি। আমি এই কারণে বলছি বিকজ আই এম রিয়েলি ইন্সপায়ার্ড। আমি ইন্সপায়ার্ড কেন বললাম, বিকজ বললাম না যে গানের সময় আমি পার্সোনালি একটু ভিজুয়াল চিন্তা করি। যখন ভালো লাগে না গানটা করি, তখন আমি চিন্তা করেছি এটা এরকম একটা ভিজুয়াল হতে পারে। তখন আমি গাজী শুভ্রর সাথে শেয়ার করেছি যে চাচা এরকম একটা কি ভিডিও হতে পারে না, এরকম আর কি। তো ওইরকম গান করার সময় কিন্তু ভিজুয়াল আমরা চিন্তা করি, সেটা যদি দেখানো যায় মানুষকে, আমার মনে হয় মানুষ আরো রিলেট করতে পারে কিন্তু
তাই না? যে সত্যিই তাই। গানটাকে আরো বেশি ফিল করতে পারে। সো সেই জিনিসটা ফিল্মে যখন আসছে, আমি শুধু চেয়েছি তোমার ফিল্মে যখন আসছে এত সুন্দর করে আসছে, আমি নিজেই আসলে আমার মনে হচ্ছিল যে ওয়াও, অসাধারণ। আমরা আসছি কলটা নিয়েই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু আমি শিরিক বলছি, আমি ত্রিদেব ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই। জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি আপনার অনেক বড় একটা ফ্যান, এটা নিশ্চয়ই সবাই বলে, শুধু আমি না। কিন্তু আপনি যখন থেকে আমি আপনার গান শুনেছি তখন থেকে আমার একটাই চয়েস, জাস্ট হৃদয় ভাইয়া। আচ্ছা আচ্ছা, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য, আমাদের Thank এত you. সুন্দর গান উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, দোয়া করবেন। আমার একটা তুমি কোশ্চেন নিশ্চয়ই- আছে। হ্যাঁ প্লিজ। উনি কি আছেন লাইনে? হ্যালো, আচ্ছা কেটে গেছে। লাইনটা কেটে গেছে। আচ্ছা ওকে, না আমি কোশ্চেন করতাম যে আমার নতুন অ্যালবামের গানগুলো শুনেছেন কিনা, হ্যাঁ, কতটুকু আচ্ছা, ভালো আবার লেগেছে। যখন কেউ ফোন করবেন তার কাছে এরপরে যিনি ফোন জানাবেন। দিবেন তার কাছে কোশ্চেনটা হচ্ছে আমার অ্যালবামটা শুনে থাকলে কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে সেটা জানতে চাবো। বিকজ এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি মনে করি। এটা কিন্তু মানে আপনাদের এই প্রোগ্রামটা আমি স্পেশালি বলবো যে, যেমন আমি আস্তে আস্তে আমি চিন্তা করছিলাম যে আই এম গেটিং এ অপরচুনিটি যে আমি এখানে ফ্যানদেরকে জিজ্ঞেস করতে পারবো যে আমার True. কোন গানটা তাদের ভালো লাগছে বা ভালো লাগছে না, আমার কি করা উচিত, কি করা না উচিত। হ্যাঁ, এই কথা থেকে আমি এই একটু জিনিসগুলো। রেশ ধরে একটু বলতে চাই যে গত দুটি অ্যালবাম আর এবার তো থার্ড অ্যালবাম, তো কি পরিবর্তনগুলো আছে? মানে শ্রোতা যারা ভালোবেসে ফোন করছে তারা আসলে নতুনত্ব কি পাচ্ছে হৃদয়ের আমি কাছ থেকে? কিছু গান করেছি অ্যালবামে, যেমন আমি রক প্যাটার্নের গান কখনো আমার করা হয় নাই। Okay. সবসময় একটু দেখা যায় যে সফট মেলোডি বা একটু R&B বা কোনো ভাংড়া এরকম করি, বাট এইবার আমি একটু মেলো রক প্যাটার্নে কিছু গান করেছি, যেখানে একটু রক টাইপের গান শুনতে পারবে, আমার গায়কীগুলো এরকম শুনতে পারবে। এবং এছাড়াও কাওয়ালি টাইপের একটা একটু গান ঢঙের করেছি, গানও আছে। হ্যাঁ, যেটা এস এ হক অলিক ভাই লিখেছে। ও আচ্ছা, তা খুবই এসে হক interesting একটা অলিক গান। গান যখন লিখেছেন, যে গানের কথা এত বলছি, তার কাছ থেকে একটু শুনি না যে গান লেখার সময় আসলে কোন ভাবনা থেকে লিখেছেন। কি আছেন এই মুহূর্তে আমাদের সাথে? তিনি আমাদের সাথে বাহ। ফোনে আছেন, এসে হক অলিক। হ্যালো। হ্যালো। হ্যাঁ অলিক ভাই, হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হৃদয়, বাহ, হোয়াট আ সারপ্রাইজ অলিক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হচ্ছে কি আমি এই মুহূর্তে ময়মনসিংহের কাছাকাছি একটা শুটিং এ, আচ্ছা আচ্ছা, ওই মুহূর্তেই মানে ব্রেকের মাঝখানে টেলিভিশনটা দেখলাম যে ইন্টারভিউ, বাহ, মনে হলো যে তোমাকে দেখছি কথা বলি। বাহ। গ্রেট গ্রেট। আমি আসলে আমরা অফ এয়ারে বলছিলাম, আপুকে বলছিলাম যে অলিক ভাই একটা ইন্টারেস্টিং একটা গান এখানে আছে, মাত্র এটা নিয়ে বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম, সারপ্রাইজ আর হয়ে গেলাম। আপনাকে হ্যাঁ। ফোনে পেয়ে গেলাম। অলিক ভাই একটু বলবেন কি, হৃদয়ের জন্য যে গানটি আপনি লিখেছেন, যে ভাবনাটা চিন্তা করেছেন, আমরা একটু সেই ভাবনাটা আপনার সাথে, আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন, কি মনে হচ্ছে এই থার্ড অ্যালবামে এই ধরনের একটি গান? এটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে হৃদয়ের গানটা লিখতে গিয়ে মানে ও হঠাৎ করে বললো যে একটা গান লিখে দিতে হবে, ও টিউন করা ছিল। আচ্ছা। তো ওর ভাবনাটাই আসলে ওর যে ভাবনা টিউনটা করেছিল, ওর ভাবনা আমাকে মিশতে হয়েছে এবং একসাথে মানে ও যে ভাবনা থেকে টিউনটা করেছিল নিয়ে ও যখন বললো যে ভাই গানটা লিখে দেন, ইন্টারেস্টিং হচ্ছে যে আমি যখন লিখতে বসলাম, মানে রাত বিকেল বেলা গেছি, তো রাত 12টা-1টা বেজে গেছে, কিন্তু কোনো লাইন খুঁজে বের করতে পারছিলাম না। এবং আমার এখনো মনে আছে অলিক ভাই একটা টাইপে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, প্রথম লাইনটা একটু শুনি না, কি ছিল? ও প্রথম লাইনটা পরে যেটা গানের লাইনটা আসলো, তোমারে না দেখিলে লাগে না ভালো লাগে না, আরে বাহ। ওই ভালো লাগে না একলা ব্যাপারটা আমি আছে একলা এখানে। বাঁচবো না গো, একটুখানি ভালোবাসো। বাহ, এখন বুঝতে পারছি যে হৃদয় অনেকক্ষণ ধরে ভালো লাগার কথা বলছিল আমাদেরকে, অনেক কিছু বলছিল, যে আসলে কথাগুলো প্রতিটি শব্দের সাথে পুরোটা গানের এত সুন্দর একটা মিল আপনি খুঁজে দিয়েছেন, যেখানে আসলে অন্যরকম একটা ভালো লাগেনার কথাই বলা এটা হচ্ছে। আসলে হৃদয়ের ভালোবাসা, কারণ ওর ভালোবাসার কথাগুলি আমাকে দিয়ে মানে লেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওর ভাবনাটা পুরোটাই হৃদয়। ও জীবনটা করার সময় এরকম ভাবছিল, বারবার যেটা বলার চেষ্টা করছিল, যখন জলি ভাই এরকম একটা মানে সহজ করে বলতেছিল যে আমি বলতে পারছি না, কিন্তু এই ফিলিং থেকে আপনি একটা কিছু লিখেন, মানে বাহ। ওর সাথে কাজ করতে গিয়ে মানে ভালো লাগাটাও অসাধারণ ছিল। সারা রাত কাজ করেছি আমরা, ভোরবেলা মনেও হয় নাই যে ভোর হয়ে গেছে। বাহ, আমাদের খুব ভালো লাগলো যে এসে হক অলিক ঠিক এমনই একটি সময়ে তিনি ফোন করে আমাদের সাথে বিষয়টি শেয়ার করলেন। এবং আমাদের আরেকটি বিষয় ভালো লাগছে যে তুমি তোমার যে চিন্তা, তোমার মনের যে একটা স্বপ্ন তুমি তৈরি করেছো, তুমি সেটা
এসে হক অলিকের সাথে যেমন শেয়ার করে আমি, সেটা তুমি অলিক ভাই যে বললো এটা কথার সাথেই আমি বলি, অলিক ভাই আবারও আপনাকে থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আমি একটু বলি, সেটা হচ্ছে যেমন আমি একটা গান করার সময়, যেমন এই গানটা স্পেশালি যখন আমি করছিলাম, তো যখন আমি অলিক ভাইকে বলছিলাম অলিক ভাই এরকম এরকম একটা স্টোরি, তো অলিক ভাই খুব মনোযোগ দিয়ে শুনছিল, বিকজ উনি তো আসলে হি ইজ এ ডিরেক্টর, রাইট? সো উনি আসলে ব্যাপারগুলো আমার মনে হয় যে একটা ডিরেক্টরের ভিউ কিন্তু খুবই গভীর এবং স্ট্রং, মানে পুরো সবকিছু খেয়াল করে এরকম একটা ব্যাপার। তো আমি যখন বলছিলাম যে মনে হচ্ছিল যে উনি অলরেডি একটা ভিজুয়াল করে ফেলেছে এবং সেটার একটা মানে মনে মিউজিক ভিডিও হয়ে গেছে এরকম একটা ব্যাপার। বাট সব একটু মজার একটা কাহিনী আছে, যেমন একটু বলি। তখন বলছিলাম অলিক ভাই রীতিমতো ঘুমিয়ে পড়লো প্রথম লাইন লিখতে গিয়ে। অলিক ভাই আমাকে বলতেছে যে হৃদয় হবে না আমাকে দিয়ে, আমি পারছি না এরকম একটা ব্যাপার। বাট আমি বলবো যে হি ইজ অসাম। আমি এই কারণে বলবো যে আমি ওনাকে খালি একটা কথাই বলেছিলাম, অলিক ভাই একেবারে একদম সহজ কথা আমাকে লিখে দেন, আমি চাচ্ছি। এবং উনি জাস্ট বসলেন, আমার মনে হয় যে পুরোটা টাইম উনি ভেবেছে, বাট যখন উনি লেখা শুরু করেছে একেবারে উনি পুরো গানটা লিখলো এক বর্ষাতেই একদম। বাহ, খুব ভালো লাগলো আমাদের। আর সামনে কি প্ল্যানিং আছে এখন? সামনে যেহেতু ঈদের নিশ্চয়ই অনেকগুলো স্টেজের প্রোগ্রাম নিয়েও প্ল্যান আছে। আসবো, একটু কলটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি নাসির খান রাজবাড়ী থেকে। আচ্ছা নাসির, আপনি একদম সরাসরি হৃদয়ের কাছেই চলে যান। সরাসরি হৃদয়ের কাছে চলে যাচ্ছি। হৃদয় ভাইয়ের নতুন অ্যালবামটা আমার সংগ্রহ করা হয়নি, যেহেতু হৃদয় ভাইয়ের আমি ফ্যান, অবশ্যই সংগ্রহ করব, কিন্তু সিনেমাতে যে গানটি ইউজ হয়েছে ওটা আমি শুনেছি অসাধারণ হয়েছে। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে আপনি অনেক ধরনের গান করেন, চলচ্চিত্র স্কোর, টেকনো, ফিউশন, পপ, তো আপনার সবচাইতে পছন্দের কোন ধরন সেটা জানাবেন। আর আপনি তো আমাদের দেশের সর্বকনিষ্ঠ সুরকার সম্ভবত, আপনার বাবা ছিলেন জিঙ্গেল কিং রিপন খান, আপনার দাদাও ছিলেন কণ্ঠশিল্পী। আপনার এই কণ্ঠশিল্পী সুরকার হয়ে ওঠার পিছনে বাবা দাদার ইন্সপিরেশন বা অবদান কতটুকু বলবেন? সম্ভব হইলে কাছে এলে ভালোবেসে ছুঁয়ে দিয়েছে হৃদয় গানটি শোনাবেন। আর মৌসুমী আপু, আপনাকে বলছেন? হ্যাঁ জি, হ্যাঁ, প্রত্যেকবার আমার জন্মদিনে তারা প্রথম থেকে শুভেচ্ছা জানানো হয়, আজকে আমার জন্মদিন, অবশ্যই জানিয়ে দিবেন শুভেচ্ছা। ধন্যবাদ। আমি জানিয়ে দিচ্ছি সবার পক্ষ থেকে নাসির শুভ 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 জন্মদিন, হৃদয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাকে। উই আর লাকি টু গেট ইউ লাইভ। সত্যি হৃদয়, অনেক ভালো লাগলো আজকে আমাদের স্টুডিওতে তুমি এসেছো। আমরা তোমার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। তোমার এই অ্যালবাম সবার বিগত অ্যালবামগুলোর মতোই ভালো লাগবে। দর্শক, আজকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদেরকেও। আমরা কুইজ জানিয়ে দিচ্ছি। চ্যানেল আইতে প্রচারিত ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ কোন দিন কয়টা প্রচার করা হয়? শুক্রবার ও মঙ্গলবার 7টা 30 মিনিটে। হৃদয়, একজনের নাম পড়ে শোনাতে হবে। নাসির, ওনার মনে হয় কিছু কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমি সেটাকে অ্যানসার করব আগে। আচ্ছা, তুমি নামটা একটু বলে। আচ্ছা, রাজীব, কমলাপুর থেকে। রাজীব, আপনাকে এবং আড্ডার শুরুতে যিনি ফোন করেছেন, আপনাদের জন্য আমাদের যে গিফট কুপনগুলো রয়েছে, আমরা এক নজরে চলুন দেখে আসি। অনুষ্ঠানের প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শোয়ের 2টি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিনই একজন আমাদের কুইজ বিজয়ী থাকেন। তারা অনেক কুইজের উত্তর দিয়ে আমাদের অনুষ্ঠানে আসেন। আমরা কুইজ বিজয়ীকে আমন্ত্রণ জানাচ্ছি। এসে আমি চাই যে তিনি তার নাম এবং তার পরিচয় নিজেই দেবেন। অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আমার নাম মোহাম্মদ আলামিন। আচ্ছা, আলামিন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আমার বাসা ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ থেকে আসছেন? জি, অনেক দূর থেকে আপনি এসেছেন। হৃদয় নিশ্চয়ই হৃদয়ের অ্যালবাম প্রথমেই এই অ্যালবামটি আমাদের বিজয়ীর হাতে তুলে দেবে। আপনি অনেক সৌভাগ্যবান। হৃদয় এই সময়ের একজন ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, তার পাশে বসতে পেরেছেন এবং তার প্রথম অ্যালবাম, থার্ড অ্যালবাম আপনার হাতে তুলে দিচ্ছে। আমরা চাইবো হৃদয় এই মাগে একটি অটোগ্রাফ। আচ্ছা, তুমি অটোগ্রাফ দিতে দিতে নাসিরের কথাও বলতে পারো। হ্যাঁ, নাসির উনি কোশ্চেন করেছিলেন যে আমাকে বলেছিলেন যে আমার ইন্সপিরেশন এন্ড এই ব্যাপারে। তো আমি বলবো মিউজিকটা আসলে আমার কাইন্ড অফ আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথেই বড় হওয়া। একেবারে দেখা গেছে হারমোনিয়াম, তবলা
গিটার, কিবোর্ড এগুলো নিয়ে বড় হয়েছি। তো গানের প্রতি, মিউজিকের প্রতি একটা ভালোবাসা ছোটবেলা থেকে ছিল। কখনো কোনো ইচ্ছা ছিল না যে শিল্পী হব, এটা সত্যি কথা, আমি নিজেই স্বীকার করি যে এরকম ছিল না যে আমি মিউজিক ডিরেক্টর হতে চাই বা সিঙ্গার হতে চাই। বাট এটা আসলে আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে এই ভালোবাসা, ভালো লাগাটা, যে একটা টাইমে গিয়ে আমার এটা ন্যাচারালি আই হ্যাভ স্টার্টেড মিউজিক। আসলে দেখা যায় বাসায় বসে অবসর সময়ে আমি মিউজিক করতাম, এটা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করতো আমার মিউজিক শুনে, সবাই ভালো বলতো, অনেক অনেক ভালো ভালো কমেন্ট করতো। তো তখন একটা দুইটা গান করে ফেলেছিলাম, সেইভাবে আসলে আমার যাত্রাটা শুরু আসলে প্রফেশনাল। এবং আমরা চাই যে এই যাত্রা আরো পথটা অনেক লম্বা হবে, দীর্ঘ হবে এবং এগিয়ে যাবে হৃদয় নিশ্চয়ই মা আমাদের আজকের বিজয়ীর হাতে তুলে দিবেন। এবং দর্শক আপনাদের কারো বলে রাখছি, হৃদয়ের যে অ্যালবাম ভালো লাগে না, আজকে যারা আমাদের প্রথমে কল করেছেন এবং কিছুক্ষণ আগে যিনি কুইজের উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তাদের জন্য রয়েছে হৃদয়ের এই অ্যালবাম আপনাদের জন্য, আপনারা পেয়ে যাবেন সঠিক সময়ে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, হৃদয়কেও ধন্যবাদ, আমাদের আজকের বিজয়ী তার হাতেই তুলে দেওয়া হচ্ছে অটোগ্রাফ সহ মাগ। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তবে বন্ধু স্বজন ছুঁয়ে যায় আকাশের তারা, সিটে সেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা। বেজে ওঠো টেলিফোন, শুরু হোক আলাপন, আজ দুপুরে ভালোবাসা।